রাত 12টার মতো বাজে। আমার স্বামী আসার সময় 8 কেজি মাছ নিয়ে এসেছে। মাছ এনেই আমার হাতে দিয়ে বলল, এগুলো কেটে পরিষ্কার করে রাখ। আমি কোনো কথার জবাব দিলাম না। তার জন্য ভাত বেড়ে পানি আনার জন্য রান্নাঘরে চলে গেলাম। ভেবেছিলাম তাকে খেতে দিয়ে মাছগুলো ফ্রিজে তুলে রাখবো, পরে কাটবো। হয়তো বুঝতে পেরেছিল যে মাছগুলো আমি এখন কাটবো না, তাই সে আবারও আমাকে বলল, আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে মাছ ভাজি দিয়ে ভাত খাবো, তাই মাছগুলো এখনই পরিষ্কার করে রেখো। আমি আর কোনো কথা বললাম না। তাকে খাবার খেতে দিয়ে তার পাশেই নীরবে দাঁড়িয়ে রইলাম। সে নীরবে ভাত খেয়ে যাচ্ছে। একটা বারের জন্য আমাকে প্রশ্ন করলো না আমি খেয়েছি কিনা। কাছে আর কি বা আশা করতেছি? 1.5 বছরের মতো হয়ে গেছে, আমি একটা সন্তান পর্যন্ত দিতে পারিনি তাকে। তাই তো আজকে আমার এই অবস্থা। মা খুব যত্ন করে শখ করে নাম রেখেছিল আলো, কিন্তু আমার জীবনে আলোর ছিটাফোঁটা পর্যন্ত নেই। কিছু কল্পনা করছিলাম। কল্পনার জগৎ থেকে ফিরে এসে দেখি স্বামীর খাওয়া শেষ হয়ে গেছে, সে তার রুমে চলে গেল। আমি তার প্লেট সবকিছু গুছিয়ে রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে গিয়ে দেখি অল্প একটু ভাত আছে পাতিলে। আমার শ্বশুর বাড়ির নিয়ম হচ্ছে এখানে স্বামীর আগে স্ত্রীর খাওয়া যায় না, তাই তো প্রতিদিন 12টা 1টা পর্যন্ত আমার স্বামীর জন্য না খেয়ে বসে থাকি। তারপর তার খাওয়ার পরে যতটুকু খাবার খাই, না থাকলে না খেয়ে শুয়ে পড়ি। খাবারটা শেষ করে মাছগুলো নিয়ে বসলাম। আজকেও আর আমার রাতে ঘুমানো হবে না। মাছের দিকে তাকিয়ে মুচকি হাসছিলাম আর বলছিলাম, তোকে এত রাতে না আনলেও পারতো, এখন আমার তোকে বসে বসে কাটতে হবে। আমার স্বামী খুব ভালো করেই জানে আমি মাছ কাটতে পারি না, তবুও কাটতে হবে। অনেক সময় লেগে যায় মাছ কাটতে। এতগুলা মাছ তবুও নিয়ে এসেছে। এগুলো নিজের সাথেই নিজে বলছিলাম আর মুচকি হাসছিলাম। নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছিলাম। মাছগুলো কাটতে কাটতে আজান দিয়ে দেয়। পরিষ্কার করে ধুয়ে ওঠাতে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রেখে রুমের দিকেই যাচ্ছিলাম। দেখলাম আমার স্বামীর খালাতো বোন তার রুমে থেকে বের হচ্ছে। আমাকে দেখে বলে উঠলো, ভাবি তুমি কোথায় ছিলে? তোমাকে তো খুঁজছিলাম। আমার 1 কাপ চা দরকার ছিল, খুব চা খেতে ইচ্ছে করছে। শাশুড়ির বোনের মেয়ে এ বাসায়ই থাকে লেখাপড়ার জন্য। ওকে এ সময় ও সময় আমাকে লুডুস চা কফি করে দিতেই হয়, কারণ আমার শাশুড়ি আর স্বামীর কথা হচ্ছে সে হচ্ছে এই বাসার মেহমান। আমাদের রুমে যাতায়াতটা খুব বেড়েছে তার। এগুলো নিয়ে অনেক কিছু বললেও আমার শাশুড়ি আর আমার স্বামী আমাকে অনেক বাজে কথা, অনেক কটু কথা শুনিয়েছে। এখন আর তাকে কিছু বলি না, কাউকে কিছু বলি না, চুপচাপ সবকিছু দেখি। ওকে জিজ্ঞেস করলাম, আজকে কিসের জন্য এসেছিলে? মোবাইলের চার্জারের জন্য না হেডফোনের জন্য? দাঁড়াও, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। তখন সে বলে উঠলো, না থাক, এখন আর করতে হবে না, আমার চা খেতে এখন আর ইচ্ছে করছে না। রুমে চলে গেলাম। যেহেতু আমার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে করতে আজানটা দিয়ে দিয়েছে আর বাড়ির বউরা দিনের বেলায় ঘুমায়। রুম থেকে বের হয়ে আবার রান্নাঘরে চলে আসলাম সারাদিনের রান্না বান্না করার জন্য। দুপুর পর্যন্ত অনেক কিছু রান্না করলাম। সকালবেলা স্বামীর জন্য মাছ ভাজা করেছি, সেগুলো দিয়ে সে ভাত খেয়ে বাইরে চলে গেছে। আমার ননদের তার স্বামীর সাথে একটু মনোমালিন্য হওয়ায় সে বাবার বাসায় এসেছে, এখানে কিছুদিন থাকবে। এমনিতে আমার ননদ অনেক ভালো, আমার সাথে কখনো বাজাখোঁচা করে না। ভোরবেলা সবাইকে একসাথে খেতে দিয়েছি। শাশুড়ি অনেক চিল্লাচিল্লি করছে, বলছে তার মেয়ে এসেছে দেখে নাকি আমি আজ তরকারিতে লবণ বেশি দিয়েছি যাতে তার মেয়ে খেতে না পারে। আমার ননদ কোনো কথা বলছে না, চুপচাপ খাচ্ছে। আমার শাশুড়ি আমার সাথে যখন খুব বেশি চিল্লাচিল্লি করছে তখন ননদ বলে উঠলো, মা এত কথা কেন বলছো? ভাবি তো সবসময় ভালোভাবেই রান্না করে, ভাবি রান্নার প্রশংসা সবাই করে, আজকে একটু কম বেশি হয়েছে তো কি হয়েছে? সাহস করে আমার শাশুড়িকে বললাম, মা আমি তো সবকিছু ঠিকঠাক মতো দিয়েই রান্না করেছি, রান্না করার পরেও চেক করেছি, আমার কাছে সবকিছু ঠিকঠাকই লেগেছে। আমার ননদ বলে উঠলো আমার শাশুড়িকে, হয়তো অন্য কেউ তরকারিতে লবণ বেশি করে মিশিয়ে রেখেছে তোমাকে দোষী বানানোর জন্য। তখন আমার শাশুড়ি আরো চিল্লাচিল্লি শুরু করলো, দেখ যে মেয়েকে তুই খেতে দিতে চাস না, সহ্য করতে পারিস না, সেই মেয়েই তোর হয়ে কথা বলছে। কথার মধ্যে আমার স্বামী হুট করে উঠে আমার গায়ে হাত তুললো। সেদিন আমাকে প্রচুর মেরেছিল যে এতটুকু রান্না বান্না ঠিকঠাক মতো করতে পারো না, তাহলে তোমাকে দিয়ে কি করবো এই বাড়িতে? তাও কোনো প্রতিবাদ করলাম না, চুপচাপ রুমে চলে গেলাম। রুমে গিয়ে অনেক কান্নাকাটি করেছি সেদিন। যে সংসারের স্বামী তার বউয়ের কদর করে না, সম্মান করে না, মূল্যায়ন করে না, সেখানে অন্য কারো কাছে মূল্য চাওয়া তো মূল্য। দুপুরেও আমার আর খাওয়া হয়নি। বিকেলের দিকে আবার সবার জন্য সবকিছু রান্না বান্না করে রুমে এসে শুয়েছি। কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। দেখি সকাল হয়ে গেছে। সকালে যখন ঘুম ভেঙেছিল তাও শাশুড়ি চিল্লাচিল্লিতে ঘুম ভেঙেছিল। শাশুড়ি খুব জোরে জোরে চিল্লাচ্ছে, বুঝতে পারতেছিলাম না কেন। আমার স্বামী দুইজনেই দৌড়ে শাশুড়ির কাছে গেলাম। ততক্ষণে শ্বশুর, খালাতো ননদ আর আমার ননদও সেখানে চলে এসেছে। শাশুড়ি আমাকে দেখে আমার চুলের
কপালের মুঠি ধরে বলতে লাগলো, তুই কি আমার সংসার ধ্বংস করতে চাস, আমার ছেলেকে ধ্বংস করতে চাস, এজন্য এত ভালো ভাতগুলো এতগুলা করে এই পাশে ফেলে দিস। আমি আমার শাশুড়িকে বললাম, মা আমি ভাত ফেলবো, ভাত নষ্ট করব কোথা থেকে? আপনারা সবাই খাওয়ার পরে যতটুকু ভাত থাকে আমি ততটুকুই খেয়ে ঘুমিয়ে পড়ি, ভাত না থাকলে না খেয়ে ঘুমিয়ে পড়ি। আমার জন্য আলাদা করে আমি কখনো রান্নাই করি না, আর সেখানে ভাত ফেলবো তো দূরের কথা। এই কথা বলার সাথে সাথে আমার স্বামী এসে আমাকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, যে মুখে মুখে কথা বলছিস, আবার অন্যায় করেছিস সেখানে ক্ষমা চাবি, আবার মুখে মুখে কথা বলছিস কেন? আমার ননদ এক প্রকার চিৎকার করে বলে উঠলো, ভাবি তুমি প্রতিবাদ করো না কেন? এ ধরনের অন্যায় তুমি আর কতদিন সহ্য করবে? সে তার মোবাইল ফোনটা বের করে একটা ভিডিও দেখায় সবাইকে, যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে আমার খালাতো ননদ হাত নিয়ে ফেলে দিচ্ছে। মূলত আমাকে দোষী বানানোর জন্যই সে প্রতিদিন এই কাজটা করে। এই ভিডিওটা দেখার পর আমার শাশুড়ি এবং স্বামী একদম চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। আমাকে মূলত আমার শ্বশুর পছন্দ করে এ বাড়িতে বউ করে নিয়ে এসেছিল। আমার শাশুড়ির ইচ্ছে ছিল অনেক কোটিপতির মেয়ে তার ছেলেকে দিয়ে বিয়ে করিয়ে আনবে। আমার বাবা তো গরিব, কোনো কিছু নেই। তার মধ্যে এই 1.5 বছরে একটা সন্তান পর্যন্ত দিতে পারিনি আমার স্বামীকে। আমার সাপোর্টে আর কথা বলবেই বা, কিন্তু সেই মুহূর্তে আমার শ্বশুর চিৎকার করে বলে উঠলো, বোনের মেয়েকে এ বাড়ি থেকে এখনই তাড়িয়ে দিবে। এরকম একটা কুটনি মেয়ে মানুষ থাকলে আমার ছেলের বউ কখনোই এখানে শান্তিতে ঘর সংসার করতে পারবে না। অবশেষে আমার ননদের জন্য আমার সংসারটা বেঁচে গেল, তা না হলে তো এই সমস্ত নোংরামি আমি কখনোই ধরতেই পারতাম না, আমি নিজেকে কখনোই নির্দোষ প্রমাণ করতে পারতাম না। আর এই সম্পূর্ণ স্টোরিটা ছিল একটা আপুর লাইফ থেকে নেওয়া।